আমার প্রশ্নের দুটি অংশ, একটি হচ্ছে যে আপনি কৃতিত্ব কারে দিবেন, দুই হচ্ছে এই পরিবর্তন যে আমি দেখতে পাচ্ছি, এই পরিবর্তন কি জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরেরই পরিবর্তন, নাকি এটা শুধু আপাত পরিবর্তন ডাকসু নির্বাচনকে বা জাকসু নির্বাচনকে সামনে রেখে? অ্যাডভোকেট শিশির মনির। অ্যাডভোকেট শিশির মনিরের কানেকশনটা কি? পরিবর্তন তাকে দিব যে অ্যাডভোকেট শিশির মনির, এখন আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি একটু জোরে বলবেন। হ্যাঁ, আপনি প্রথমে কৃতিত্বটা একটু বললেন। হ্যাঁ জি, বলেন। এই পরিবর্তনের প্রথম ক্রেডিট দিব আমি ক্যান্ডিডেটের, যে ক্যান্ডিডেট তারা চুজ করেছে, যে ধরনের ক্যান্ডিডেট চুজ করা হয়েছে, এই ক্যান্ডিডেট এখানে একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি দেখবেন ছাত্র শিবিরের পক্ষ থেকে কিংবা এই প্যানেলের পক্ষ থেকে যাদেরকে ক্যান্ডিডেট ফিক্স আপ করা হয়েছে, তারা শুধুমাত্র শিবির লেন্স দিয়ে তাদেরকে দেখলে হবে না। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভালো ছাত্র, তাদের একাডেমিক ক্যারিয়ার আছে, তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অনেক ভালো পারফর্ম করেছেন, তাদের ট্র্যাক রেকর্ড ইন দ্য ইউনিভার্সিটি ইজ ভেরি গুড এন্ড ক্লিন। 5th অগস্টের পরে তারা ছাত্রদের জন্য অনেক কল্যাণকর কাজ করেছে, যে কাজগুলো ছিল ক্রিয়েটিভ, ইনোভেটিভ এবং ইনক্লুসিভ। এই কাজগুলো করার মাধ্যমে তারা তাদের ক্রেডিবিলিটি প্রমাণ করেছে এবং এটা অ্যাকসেপ্টেড হয়েছে ওয়াইডলি বাই দি ইউনিভার্সিটি স্টুডেন্টস। এবং যে প্যানেলটা ঠিক করা হয়েছে, এই প্যানেলের মধ্যে একটা ইনক্লুসিভনেস ছিল। এই ইনক্লুসিভনেসটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। একই সাথে অ্যাডভোকেট শিশির মনির, আমার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। একটা হচ্ছে যে ক্যান্ডিডেট চুজ করা হয়েছে, তাকে আপনি বড় কৃতিত্ব দিচ্ছেন। একটা হচ্ছে ক্যান্ডিডেট চুজ করা হচ্ছে, সেটাকে আপনি বড় কৃতিত্ব দিচ্ছেন। এই ক্যান্ডিডেটটা চুজ করার ক্ষেত্রে কি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে সেটাও যদি একটু বলতেন, এটাকে মানে এটা কিভাবে করা হয়েছে। আর দুই হচ্ছে ছাত্রদের কল্যাণের জন্য যেসব কাজ করা হয়েছে। অ্যাডভোকেট শিশির মনির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অ্যাডভোকেট শিশির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমার দুইটা প্রশ্ন, ক্যান্ডিডেটটা কিভাবে চুজ করা হয়েছে সেটাও যদি একটু বলতেন, প্রক্রিয়াটা কি অনুসরণ করা হয়েছে। দুই, ছাত্রদের কল্যাণের জন্য যে ছাত্রদের কল্যাণের জন্য যে কাজগুলি করা হয়েছে সেইটার ব্যয় তো আছে কিছু। অনেকেই বলছেন যে কোটি 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 টাকা জামায়াতে ইসলামী ছাত্র শিবিরকে দিয়েছে। এই ব্যাপারটাও যদি একটু আমাদের বলতেন যে এই টাকা আসলে কত টাকা খরচ হয়েছে, কিভাবে এই টাকাগুলি এসেছে এই ছাত্রদের কাছে। জনাব শিশির মনির। আপনি আমাকে প্রথম দুইটা প্রশ্ন করেছিলেন, আপনি আমাকে প্রথম যেটা প্রশ্ন করেছিলেন তার উত্তর আমি দিতে পারি নাই। না, সেইটার মধ্যে থেকেই উত্তর। আপনি বলেছেন যে আমি বলেছি যে বিজয়ের জন্য আপনি কাকে কৃতিত্ব দিবেন, সেটার মধ্যে আপনি বলছেন যে ক্যান্ডিডেট চুজ করা হয়েছে খুবইটা, আর ছাত্রদের কল্যাণের জন্য কাজ করা হয়েছে। আমি জাস্ট স্পষ্ট করলাম যে ক্যান্ডিডেট চুজ করাটা কিভাবে হয়েছে, আর ছাত্রদের কল্যাণের জন্য যে টাকাগুলি ব্যয় করা হয়েছে সেগুলি কোত্থেকে এসছে বা কত টাকা ব্যয় করা হয়েছে। আপনি তো আমাকে দুইটা প্রশ্ন করেছিলেন, একটা প্রশ্নের উত্তর দিতেই আপনি আবার আরেকটা প্রশ্ন করেছেন, আরেকটা প্রশ্ন। শিশির মনির, আমি কিন্তু যেই দুইটা প্রশ্ন করছি, আপনি হয়তো আমাকে ভালো শুনতে পাচ্ছেন না। আমি যেই দুইটা প্রশ্ন করেছি সেই দুইটা প্রশ্নই আছে। আপনারা কৃতিত্ব কাকে দিবেন, যে ক্যাম্পেইনের রীতি আপনারা অনুসরণ করছেন সেটা সমস্ত জামাতে ইসলামীর জন্যই আপনারা অনুসরণ করবেন কিনা, নাকি এটা ডাকসুর জন্য কাস্টমাইজ। আর যে কৃতিত্বের প্রশ্নে আপনি উত্তর দিয়েছেন, ক্যান্ডিডেট চুজ করা ভালো হয়েছে। দুই হচ্ছে আপনাদের যারা ছাত্র কল্যাণে অনেকগুলি কাজ করা হয়েছে। আমার প্রশ্ন এই দুইটা কিভাবে করা হয়েছে, কত টাকা ব্যয় করা হয়েছে, ওইটা যদি একটু বলে দ্বিতীয় প্রশ্নে আসেন। আমি নতুন প্রশ্ন করি নাই। মাঝখানে যদি আপনি আমাকে আটকাই দেন তাহলে উত্তর দিতে পারবো না, তাহলে আপনার কথাই আমাকে শুনতে হবে। আচ্ছা দেন, কথা বলেন। বলতেছেন যে এটার ব্যয় কোথা থেকে এসেছে। আপনি দেখবেন ছাত্র শিবির এমন একটা অর্গানাইজেশন, তার নিজস্ব ফাইন্যান্সিয়াল মেকানিজম আছে এবং নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং মেকানিজম আছে।
এই মেকানিজমটা আপনি ভিতর থেকে না দেখলে বুঝতে পারবেন না। দিস ইজ এ ভেরি বিউটিফুল মেকানিজম। এবং আর্থিক কারণে তারা যেভাবে অর্থনৈতিক বিষয়টাকে যেভাবে ম্যানেজ করে, সংগঠনের সদস্যদের, সাথীদের, শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যেভাবে কন্ট্রিবিউশন তারা নেয়, এবং যে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজমে তারা এগুলো মেনটেন করে, এগুলো ভেরি ইনোভেটিভ আইডিয়া তারা এখানে ইনক্লুড করেছে। এটাও তার একটা ক্যাপাসিটি যে ছাত্র শিবির তার ফাইন্যান্সিয়াল পার্টটুকুকে এত স্মুথলি ডিল করে, যে স্মুথলি ডিল করার কারণে তাদের মধ্যে ফাইন্যান্সিয়াল বিষয়টা খুবই ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল ওয়েতে যেহেতু ম্যানেজ হয়, এটাকে নিয়ে কোনো প্রশ্ন থাকে না, কোনো ধরনের কোনো উদ্বিগ্নতা থাকে না, কোনো ধরনের কোনো এলিগেশন থাকে না। ফলে ছাত্র শিবিরের ফাইন্যান্স আপনি যদি অডিট করতে চান, আপনি অডিট রিপোর্ট দেখতে পাবেন। ওই অডিট রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আয় হলো আর কোথায় ব্যয় হলো। এবং আই হোপ ইউ উইল বি স্যাটিসফাইড টু গো থ্রু দেয়ার অডিট রিপোর্ট, ইয়ারলি অডিট, 6 মান্থলি অডিট এবং 3 মাসের অডিট। আমার ধারণা, আমি যখন এই সংগঠনে ছিলাম, এত ট্রান্সপারেন্ট মেকানিজমে ফাইন্যান্সিয়াল সিস্টেম বিল্ড আপ করা হয় এবং কন্টিনিউ করা হয়, এটার প্যারালাল আরেকটা এক্সাম্পল সম্ভবত আমাদের দেশে আপাতত কেউ এস্টাবলিশ করতে পারে নাই। দিস ইজ হোয়াট ইজ এন ইন্টারনাল বিউটি। আর সেকেন্ড বলছেন যে জামায়াত ইসলামীর পলিসিতেই পরিবর্তন হয়েছে না অনলি শিবির। যে ইনক্লুসিভনেস এর কথা আমরা বলে আসছি, যে আমার ভাই একটু আগে যে কথাগুলো বলেছেন, এটা ডিনায়াল মোড। আমি মনে করি ডিনায়াল মোড কোনো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ভালো মোড না। একটা প্যানেল বিজয়ী হয়েছে, এখন তারা দেখছেন এখানে কার সাথে আঘাত করা হয়েছে, কি ধরনের ক্যান্ডিডেট ঠিক করেছেন তা কি প্রশ্ন করেছেন? যে ধরনের ক্যান্ডিডেট তারা দিয়েছেন তাদের কি ক্রেডেনশিয়ালস আছে একাডেমিক, তা কি টেস্ট করেছেন? যাদেরকে তারা ফিক্স করেছেন তারা কি ধরনের এজেন্ডা ফিক্স আপ করেছেন, এই প্রশ্ন করেছেন? তারা কি এই প্রশ্ন করেছেন যে 5ই আগস্টের পরে ছাত্রদের জন্য ছাত্র বান্ধব কি কি কাজ তারা করেছেন, এটাকে অ্যানালাইসিস করেছেন? এই অ্যানালাইসিস না করে যদি আপনি ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করাতে পারবেন, কিন্তু ডিনায়াল মোডে কোনোদিন সত্যের দেখা খুঁজে পাবেন না। ফলে আমি মনে করি এই যে একটা পরিবর্তন এসেছে, ইনক্লুসিভনেস, ভালো ক্যান্ডিডেট ফিক্স করা এবং এজেন্ডা ফিক্স আপ করা, এজেন্ডাগুলো ছাত্রদের কল্যাণে হওয়া, এই পরিবর্তনগুলিকে শুধু ছাত্র শিবিরে নয়, এগুলো আপনি আগামীতে জামায়াত ইসলামের এজেন্ডাতেও পরিবর্তন দেখতে পাবেন, ইনক্লুসিভনেসে পরিবর্তন দেখতে পাবেন, মাইনরিটি এবং রিলিজিয়াস গ্রুপের সঙ্গে বিহেভিয়ার এবং আচরণে পরিবর্তন দেখতে পাবেন। এবং অবশ্যই আমরা আগামী নির্বাচনে ক্রিয়েটিভ ইনোভেটিভ আইডিয়া ইন্ট্রোডিউস করব, যা নাকি বাংলাদেশের মানুষের সামনে একটা ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে নতুন রাজনৈতিক চিন্তা ভাবনা বহিঃপ্রকাশ করে। এগুলোই আমরা আগামীতে শুধুমাত্র শিবিরে নয়, জামাত ইসলামী তার ন্যাশনাল নির্বাচনে এই এজেন্ডা গুলো প্রকাশ করবে। আমাদের প্রত্যাশা যে হয়তো বাংলাদেশের সামনে বিকল্প রাজনৈতিক চিন্তা ভাবনা হিসেবে, ইনক্লুসিভ পলিটিক্স হিসেবে নতুন ডাইমেনশন এড করবো আমরা, যা ছাত্র শিবির এটা প্রাথমিক ম্যানিফেস্টেশন মাত্র। আর জামায়াত ইসলামী জাতীয় নির্বাচনে তা অত্যন্ত জোরসোরে পরিকল্পনা চলছে, আলোচনা চলছে, প্রিপারেশন চলছে। আপনারা দ্রুতই তার ম্যানিফেস্টেশন দেখতে পাবেন। অ্যাডভোকেট শিশির মনির, আপনি অনুমতি দিলে আপনাকে আমি আবার জিনিসটা বলি। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কানে ওইটা দিলে কি শুনতে পাবেন? অ্যাডভোকেট শিশির মনির, আমি কিন্তু শিবিরের ফিনান্সিয়াল জায়গা নিয়ে আমি প্রশ্ন আমি এই পর্যায়ে আমি আপনাকে প্রশ্ন করি নাই। আমি শুধু বলছি যখন ছাত্রদের কল্যাণের জন্য যেগুলি ব্যয় করা হয়েছে সে ব্যয়ের মধ্যে থেকে জামায়াতে ইসলামী বাড়তি কোনো টাকা শিবিরকে এই সময় দিয়েছে কিনা। কেউ কেউ বলে থাকেন যে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে দেয়া হয়েছে কিনা জামায়াতে ইসলামী থেকে ইসলামী ছাত্র সংগঠনের জন্য, মানে এই প্যানেলটার জন্য। ডাকসু ইলেকশনকে সামনে রেখে অ্যাডভোকেট মনির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি আমি, প্লিজ বল। ডাকসু এবং জাকসু ইলেকশনকে সামনে রেখে, বিশেষ করে ডাকসু ইলেকশনকে সামনে রেখে ছাত্রদের কল্যাণের জন্য যে ব্যয় করা হয়েছে সে ব্যয়ের
নির্বাহের জন্য জামায়াতে ইসলামী এই ছাত্র সংগঠনকে কোনো বাড়তি টাকা দিয়েছে কিনা, দিলে সেটার পরিমাণ কত? না, জামাত ইসলামী বাড়তি কোনো পয়সা ছাত্র শিবিরকে তার নির্বাচন পরিচালনার জন্য দেয়নি। ছাত্র শিবির তার নিজস্ব মেকানিজমে যে ফান্ড রেইজ করেছে, সেই ফান্ডেই যথেষ্ট ছিল নির্বাচন পরিচালনা করার জন্য। এবং এই ক্ষেত্রে আমরা যারা অতীতে ছাত্র শিবির করেছি, আমরা আমাদের সাধ্য মতো সবাই এই ফান্ডে ডোনেট করেছি। দেশে দেশের বাইরে যারা অতীতে ছাত্র শিবির করেছেন, তারাও এখানে সাধ্য মতো ভালো পরিমাণ পয়সা ওই প্রয়োজন অনুযায়ী ডোনেট করেছেন। সেটা তারা খরচ করেছে, হিসাব রেখেছে, বাউচার রেখেছে, একটা ব্যালেন্স শিট তৈরি করেছে, সেটা রিপোর্ট তারা আমাদের কাছে দিয়েছে, আমরা সন্তুষ্ট হয়েছি। সো দিস ইজ হোয়াট ইজ বিন এখানে। ওকে, এইটা কি আপনারা প্রকাশ করবেন যে মোট কত টাকা ব্যয় করা হয়েছে এই এক বছরে ছাত্র কল্যাণের জন্য বা ছাত্রদের কল্যাণের জন্য? এবং এরকম কোন সিচুয়েশন এখনো আসেনি। যদি স্পেসিফিক্যালি মনে করেন আপনি এটা জানতে চান বা আপনার জানার প্রয়োজন আছে বা কোনো ব্যক্তি বিষয়ে যদি জানতে চায়, তাহলে অবশ্যই তাকে আমরা আনুষ্ঠানিকভাবে উত্তর দিতে রাজি আছি। আপনি চিঠি পাঠান, উই উইল গিভ ইউ আনসার। থ্যাংক ইউ সো মাচ। আর দ্বিতীয় প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামীর মিটিং এবং সিটিংয়ের ক্ষেত্রে কঠোর পর্দা প্রথা মানা একটি বিধান রয়েছে। নারী এবং পুরুষ পাশাপাশি বসে কোনো একটা মিটিং করা, সিটিং করা, সেটাতে যাওয়া, সেখানে ক্ষেত্রে মানে তাদের একটা স্ট্যান্ডার্ড রয়েছে, সেটা জামাত ইসলামীরও রয়েছে, ইসলামী ছাত্র শিবিরেরও রয়েছে। কিন্তু এই গঠনতন্ত্র অনুসারে দলীয় সদস্যপদ লাভের যোগ্যতা হিসাবেও বলা আছে যিনি সদস্য হবেন তিনি ফরজ ওয়াজিব সমূহ মেনে চলবেন। এই পর্দার বিধান না জানার কারণে আমরা জেনেছি যে শিবিরের বহু সদস্যদের সদস্যপদ বাতিল হয়েছে, অনেকে নেতা হতে পারেন নাই, এতই কঠোর এটা। এইবার আমরা জনাব সাদিককে, জনাব ফরহাদকে যেভাবে ইলেকশনটাকে ক্যাম্পেইন করতে দেখেছি, সেই ক্ষেত্রে মনে হয়েছে এই নিয়ম কানুন অনেক শিথিল করা হয়েছে। আপনি যেটাকে ইনক্লুসিভনেস বলছেন, সেই ইনক্লুসিভনেসে জামায়াতে ইসলামীও কি এই নিয়মটা শিথিল করেছে, নাকি সেটা শুধু ডাকসু এবং জাকসুর জন্য? অ্যাডভোকেট মনির, আপনি যেটা বলছেন, জি, আপনি যে কথা বলছেন যে এখানে ফরজ এবং ওয়াজিবকে শিথিল করা হয়েছে, আচ্ছা কে কি পোশাক পরবে আর কে কি পোশাক পরবে না, এটা ডিটারমিন করার দায়িত্ব তো আমার বা আপনার না। একজন ব্যক্তিকে হিজাব পরবে, কে নিকাব পরবে, কে আলট্রা মডার্ন ড্রেস পরবে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এবং তার রাইট টু প্রাইভেসি। এই রাইট টু প্রাইভেসিকে আমরা অলওয়েজ রেসপেক্ট করব। এখন এই ছাত্রদের প্যানেলে, যাকে ইনক্লুসিভ প্যানেল হিসেবে একটি প্যানেলের সম্পাদকীয় পোস্টে তিনি অংশগ্রহণ করেছেন, তার পছন্দ মতো তিনি পোশাক করেছেন এবং প্রটোকল অনুযায়ী তিনি যেখানে বসবেন সেখানে তাকে বসতে দেওয়া হয়েছে, তিনি বসবেন সেখানে। তাতে তো ছাত্র শিবিরের নীতি পদ্ধতিতে কোন ধরনের পরিবর্তনের প্রয়োজন আছে বলে তো আমরা মনে করি। পার্লামেন্টের মেম্বার ছিলেন আমরা, পার্লামেন্টের মেম্বার থাকা অবস্থায়, মিনিস্টার থাকা অবস্থায় আমাদের মন্ত্রীরা, মিনিস্টাররা পার্লামেন্ট পরিচালনা করেছেন, সেখানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির নীতিকে উপস্থাপন করেছেন, সেখানে নারী পুরুষ নির্দিষ্ট অংশগ্রহণ করেছেন। এই যে পাবলিক ডোমেইনে জামায়াতে ইসলামী পাবলিক ডোমেইনে পার্টিসিপেট করছেন, অন্যের রাইটকে এক্সারসাইজ করার জন্য রেসপেক্ট, রাইট টু প্রাইভেসিকে প্রোটেক্ট করছেন, আমি তো মনে করি দিস ইনোভেটিভ আইডিয়াস এন্ড থটস শুড বি ওয়েলকাম বাই ইচ এন্ড এভরিওয়ান। এবং এই ক্ষেত্রে ছাত্র শিবির বা জামায়াত ইসলামীর ব্যক্তিগত পন্থা মানার যে বিধান, তা নিশ্চয়ই শিথিল না করেও পাবলিক ডোমেইনে এই সমস্ত কাজ করতে ছাত্র শিবিরের গঠনতন্ত্রে কোনো বাধা নেই, জামায়াত ইসলামের গঠনতন্ত্রের কোনো বাধা নেই। এবং আপনি দেখতে পাবেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধর্ম, বর্ণ এবং লিঙ্গ নির্বিশেষে আমরা এখানে সংসদ সদস্য পদপ্রার্থী দেওয়ার চেষ্টা করব, যেন বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর আস্থা অর্জন করতে পারে। আপনার প্রশ্নটি সুনির্দিষ্ট আনসার হলো, ওয়াজিব এবং ফরজ আমরা শিথিল করতে পারিনি, এটি তো বিধান, ইসলামের বিধান। কিন্তু কোন ব্যক্তির প্রাইভেট রাইট টু লাইফ এন্ড লিবার্টি কিংবা প্রাইভেসি আমরা ভঙ্গ করতে পারিনি, কারোর চয়েসে আমরা অ্যাটাক করতে পারিনি।
কারো চয়েসকে আমরা বাধ্য করতে পারি। এটা কমপ্লিটলি ওই ব্যক্তি বিশেষের চয়েস, তিনি কোন পোশাক পরবেন, কিভাবে আচরণ করবেন। এই ক্ষেত্রে বৃহত্তর অ্যালায়েন্স গঠনের ক্ষেত্রে জামাত বা শিবিরের সদস্যের কোন বাধা কিনা এই মর্মে আমার কাছে মনে হয় মোটেও কোনো বাধা নয়, বরঞ্চ তারা যে কাজ করেছে ওটা বাংলাদেশে একটা এক্সাম্পল হিসেবে থেকে যাবে। আমার মনে হয় যে আপনার ভয়েস একটু অস্পষ্ট, তারপরেও আমি কারণ হচ্ছে যে আমাদের সাথে আমাদের দর্শকরা প্রশ্ন করছেন যে অ্যাডভোকেট শিশির মনির আসলে অনেক দূর থেকে সাল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং তিনি নিজে নিজে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের প্রডিউসার ওখানে যেতে পারেন নাই, সেই জন্য সাউন্ডের একটু অসুবিধা, তবে সেই সাউন্ডটা একটু ঠিক করে নেবেন। আমি যে যতটুকু জনাব শিশির মনিরকে বুঝলাম সেটার মধ্যে তিনি বলতে চাইলেন যে এটা কে কি কোন পোশাক পরবে, কিভাবে ক্যাম্পেইন করবে, এটা তার নিজস্ব প্রাইভেসির জায়গা, এখানে জামাত শিবিরের আলাদা করে কোনো কিছু বলার নাই, পরিবর্তনের কোনো জায়গা নাই, এটা ইনক্লুসিভনেস। এবং আমি যতদূর বুঝেছি, কারেক্ট মি ইফ আই এম রং অ্যাডভোকেট শিশির মনির, তার মানে জামায়াতে ইসলামীও তার ক্যাম্পেইনের ক্ষেত্রে, আমরা কিন্তু গত কয়েক দশক ধরে জামায়াতে ইসলামী যখন ইলেকশনে ক্যাম্পেইন করেছে তখন কিন্তু এটা আমরা দেখি নাই। আমরা ক্যাম্পেইনের মধ্যে আমার এই প্রশ্নটার কারণই হচ্ছে যে জামায়াতে ইসলামীর যে সচরাচর ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের সাথে বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ক্যাম্পেইনের একটি স্পষ্ট তফাৎ ছিল। আপনি যেটা বলছেন সেই রকমভাবেই আসলে ডাকসুর ক্যাম্পেইন পরিচালিত হয়েছে, ডাকসুর ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। জামায়াতে ইসলামীকে আমরা এরকম আগে দেখি নাই, তার মানে জামায়াতে ইসলামীও এটা এরকম একটা ক্যাম্পেইনকে এখন স্বাগত জানাচ্ছে, যেখানে আসলে নারী পুরুষকে কে কি পোশাক পরবে, কিরকম করে ক্যাম্পেইন করবে, আলাদা মিটিং করবে কিনা, আলাদা সিটিং করবে কিনা, সেরকম কোনো বাধ্যবাধকতা এখন আর তেলে নাই, তাই তো? আমার মনে হয় এটাই তো বিবর্তন, এইটাকেই তো বিবর্তন বলে। এবং সময়ের প্রেক্ষাপটে আপনি আপনার প্রোগ্রাম, চিন্তা চেতনাকে ঢেলে সাজাবেন, এইটাও ইসলামের একটা বিধান। আপনি উইল নট বি স্ট্রিক্টিভ। আপনি যখন একটা পার্টিকুলার সার্কামস্টেন্সেসকে অ্যাড্রেস করার জন্য আপনি যখন নিউ ডাইমেনশন অ্যাড করবেন, হিউম্যান থিংকিং কে আপনি ওয়েলকাম করবেন, তখনই আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ডাইমেনশনগত পরিবর্তন সূচনা হয়। তো জামাত ইসলামী বলেন আর ইসলামী ছাত্র শিবিরের বলেন, এই যে ডাইমেনশনের কাজটুকু তারা করছেন, তারা ইনক্লুসিভ চিন্তা ভাবনা করছেন, ওয়াইডার স্পেকট্রাম অফ পিপলকে অ্যাড্রেস করার চিন্তা ভাবনা করছেন। আমি মনে করি দিস ইজ ভেরি পজিটিভ, নট অনলি ইন দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস but also for the future of education. আমিও তাই মনে করি। সময়ের সাথে জামায়াতে ইসলামের এই বিবর্তন, যেটি আমরা আসলে ডাকসু এবং চাকসুর মধ্যে দেখতে পেলাম, অ্যাডভোকেট শিশির মনির বলছেন যে সেটি আসলে সেটি আসলে অ্যাকোয়ার করা হয়েছে সময়ের প্রয়োজনে এবং এর নামেই আসলে ইসলাম, এই বিবর্তনের মধ্যে দিয়ে সেটি এটি যায়। আপনাকে তো অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শিশির মনির। আমি একটু আমার টেকনিক্যাল প্রযোজক আবির ভাইকে একটু বলবো যে শিশির ভাইয়ের মানে সাউন্ডটা একটু ক্লিয়ার হয় কিনা সেটা যদি উনি আবার একটু দেখেন, আমরা ততক্ষণে জনাব আজিজুল বারী হেলালের সাথে একটু কথা বলতে চাই। বিএনপি নিজেদের মনে করছে যে তারা ভবিষ্যতের নির্বাচনে তারা পাশ করে গেছে বা তারাই আসলে বাংলাদেশে সরকার গঠন করবে। অন্যদিকে যারা অন্যান্য রাজনৈতিক দল আছে তারা মোটামুটি সবাই বিএনপির এগেইনস্টেই একটা মোর্চা বা দল বা একটা জোট গঠন করতে যাচ্ছে। বিএনপি কি বাংলাদেশের রাজনীতিতে বারবার জাতীয় সরকারের কথা বললেও মাঠের রাজনীতির কারণে বা তৃণমূলের রাজনীতির কারণে বিএনপি কি একা হয়ে পড়লো? আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি? না, বিএনপি একা হয়ে পড়বে কেন? বিএনপি আপনার তার সাথে যে যারা 24-এর গণ অভ্যুত্থানে আমাদের যে জোট ছিল সেটা এখনো আছে। নির্বাচনের সময় সে দেখা যাবে যে জোটটা কিভাবে কি হয়। আমি একটু খালিদ ভাই আমাকে একটু বলতে দেন যে শিশির মনির যে কথাটা বললো যে ইসলাম পরিবর্তনশীল, ইসলাম বিবর্তন হচ্ছে, এই কথাটা কি ইসলামী স্কলাররা বা ইসলামে এটা কি রাইট যে ইসলাম পরিবর্তনশীল কোন ধর্ম? ইসলাম কি আপনার বিবর্তন না, নির্দিষ্ট একটা আপনার নিয়ম এবং নীতি আছে। আপনি যে কথাটা বললেন যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে অর্থাৎ সমন্বিত ছাত্র ঐক্য, যেটা ওই প্যানেলে 3টা আমাদের ছাত্রী বোন ছিল, তারা হেজাব ছাড়া। আমি প্রশ্ন করেছিলাম একটা টেলিভিশন টক শোতে যে এই ব্যাপারে জামাত ইসলাম কি বলে, যেখানে ইসলামে ম্যান্ডেটরি হিজাব,
এখন আপনি আমাকে বাধ্য করতে পারেন না, আমি এটা অ্যাগ্রি করি, কিন্তু আপনি যখন বলবেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেইখানে আপনি পর্দা ছাড়া বা অনইসলামিক কোনো কিছু করবেন, তাহলে তো আপনি ইসলাম নামটা ব্যবহার করতে পারবেন না। আপনি বাংলাদেশ ছাত্র শিবির বলেন, আমার কোনো সমস্যা নেই। যখনই ইসলামের ট্যাগটা লাগাবেন না, তখন কিন্তু আপনি কিন্তু যেটা হেলাল বলছেন, ভাই, ফরজ ওয়াজিব কিন্তু হেলাল মানতে ভাই, হবে। হেলাল ভাই, সুতরাং- এইটা হেলাল ভাই, সুতরাং- এই জোর তো আপনি করতে পারেন না যে না, আমি যেটা বলছি আপনি যে- দেখেন, আপনি আমি দেখেন, বলছি যে আমি আপনাকে রাজনৈতিক দেখি, আপনি কি অপব্যবহার- না, এটা আপনি বলতে পারেন না কেন? আমার যুক্তিটা আপনি শোনেন। কারণ হচ্ছে যে তুরস্কে, মিশরে, ওইখানেও তো প্রচুর ইসলামী দল আছে যারা ইসলামী দল নামে দল পরিচালনা করেন। তো এখন তারা কিরকম পোশাককে পরবেন, কিভাবে তারা তাদের আন্দোলন ক্যাম্পেইন পরিচালনা করবেন, তারা এটা ঠিক করেন। অ্যাডভোকেট শিশির মনির এই যে প্রয়োজনে যে অ্যাডাপশনের কথা, সেই অ্যাডাপশনের কথা বলেছেন, এটাকে আসলে খুব ভুল এটা বলেছেন। কি ইসলাম পারমিট করে? না, না, আপনি ইসলাম কি ইসলাম তুরস্ক তো মডেল? ভাই, ইসলাম তো না, মিশর ইসলাম তো মডেল। ইসলামের তো একটা নিজস্ব মডেল আছে। না, না, ইসলামের তাই না? ইসলামের আমি নানা রকম, বলছি যে ইসলামের আপনি নানা ইসলামী রকম, নাম ইসলামের দিবেন। নানা রকম মডেল আছে কিন্তু হেলাল ভাই, মানে এটা আপনি আপনি এটা কি এটা- শিশির মনি এগ্রি করে? আপনি বলছেন ঠিক আছে, শিশির মনির কি এগ্রি করে ইসলামের নানা রকম মডেল আছে? আমি তো এগ্রি করি না। একজন ইসলামিক স্কলার যে আমার চেয়ে এবং শিশিরের চেয়ে ভালো বোঝে, সে কি এগ্রি করে? আমি কখনো এগ্রি করি না। ইসলাম পরিবর্তনশীল। আপনি তুরস্ককে ফলো করবেন, মিশরকে ফলো করবেন, ডাজ নট মিন যে ইসলামকে ফলো করলেন। অতএব এই যে কথাটা বললেন, এই কথাটা আমি মনে করি যে ইসলামের যে ধর্মের যে রাজনৈতিক অপব্যবহার, সেই অপব্যবহারটা জামাতে ইসলাম বলছে। তারা যদি জামাতে বাংলাদেশ নাম বলতো, আমি এইসব নিয়ে কিছু বলতাম না। যখনই আপনি ইসলাম ব্যবহার করবেন, তখন ফরজ ওয়াজিব এগুলো আপনাকে কঠোরভাবে মেনে চলতে হবে। অথচ আপনার দলে আপনি আমাকে বাধ্য করতে, আমি বলছি না। আমি 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 তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ইসলাম ধর্ম না, ইসলাম পরিবর্তনশীল ধর্ম না। ইসলাম কোনো অর্থনৈতিক আইডিয়া না যেটা নিও ক্লাসিক্যাল বা আপনি মডার্নিজম, কিন্তু ইসলাম কিন্তু তা না। আর একটা বলছে যে দেখেন, আপনি ছাত্র সংসদ নির্বাচনে যে অর্থের প্রভাব খাটিয়েছেন তা আপনি স্বীকার করলেন, তাহলে আবার আপনি কিভাবে বলেন যে আগামী জাতীয় নির্বাচনে বা আমাদের যে কোনো জাতীয় নির্বাচনে জামাতে ইসলামের যে অর্থের প্রভাব এবং সে অর্থের উৎসর সন্ধান কিন্তু বাংলাদেশের মানুষ তাহলে জানতে চায় যে আপনি যে ঢাকা একটা না, না, কিন্তু হেলাল ভাই, উনি তো অর্থের ব্যবহারটা স্বাগত জানালেন। আপনি চিঠি দেন, উনি জানাই দিবে তো। উনি তো বলেন না যে উনি এটা লুকিয়ে রাখবে। না, আপনি ছাত্র সংসদ নির্বাচনে তিনি বলছেন যে ছাত্ররা এখানে টাকা দিয়েছে। আমার বক্তব্য, ছাত্ররা টাকাটা পেল কোথার থেকে? এটা এই অর্থের এইটা যদি আপনি জানতে চান হেলাল ভাই, আপনি যদি এটা জানতে চান, উনারা তো এটা জানাবে, ওটা তো উনারা জানাবে। আর আচ্ছা ঠিক আছে, ওনারা জানালে এইটা কিন্তু, এই কথা কিন্তু হেলাল ভাই, এই কথা কিন্তু হেলাল ভাই আপনিও কি কইতে পারবেন বিএনপি কেমনে চলে? আমি যদি একটা চিঠি দিয়ে আপনি জানাবেন। আমরা তো বলছি যে আমি আগে একবার একটা টক শোতে আপনাকে বলেছি যে আমাদের দলীয় কর্মীরা চাঁদা দেয় এবং আমরা একটা চিঠি দিলে পুরোটা দেখাবেন কিনা, একটা চিঠি দিলে পুরোটা জানাবেন কিনা, উনি যেরকম বলছে যে এটা আপনি আমার পার্টির কাছে জানলে অবশ্যই আমি পার্টিকে পার্সু করব তা আপনাকে জানানোর জন্য। অবশ্যই তার একটা, এবং আমরা কিন্তু নির্বাচন কমিশন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনি দুইটা প্রশ্ন তুলেছেন যে আপনি বলছেন যে ইসলামের বিবর্তন বা পরিবর্তন নিয়ে বা অ্যাডাপশন নিয়ে যে কথা অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, সেইটাকে আপনি আসলে সেটা ঠিক। অ্যাডাপশনের ব্যাপারে একটা কথা আছে, অ্যাজ লং অ্যাজ এটা যদি আপনার একত্ববাদের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে কিন্তু অ্যাডাপশন। না, আপনি একত্ববাদের সাথে সাংঘর্ষিক কই পাইলেন হেলাল ভাই? আমি তো পাইতেছি না। আপনি যেহেতু বলছেন অ্যাডাপশন, আমি তো পরিবর্তনের বিরুদ্ধে বললাম, আমি তো এভলিউশনের বিরুদ্ধে বললাম, কিন্তু যখন অ্যাডাপশন বলবেন তখন আমার বক্তব্য অ্যাডাপশন হবে। আমরা নিজেরাই কি ওই কাপড় চোপড় পরে আছি যেটা আসলে পরিবর্তন ছাড়া হয়েছে? না, আমি তো আমার নামে কি বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী দল। আপনি ইসলামের নাম নিবেন, কিন্তু ইসলামের ম্যান্ডেটরি ইসলামের নাম নিলেই কি, না ইসলামের নাম নিলেই কি এখন আমাকে আমি এখন কোর্টে যাইতে পারবো? আমি এখন টেলিভিশনে কথা কইতে পারবো? আমি এখন রকেটে চড়তে পারবো? আমি কিছু করতে পারবো? বলছি আমি ইসলামী দল, আমি কি বলছি ইসলামী দল দিলে আমার এগুলি বন্ধ হয়ে যাবে? না, অবশ্যই আপনি ইসলামকে নামটা ব্যবহার করবেন, তার মানে কি রাজনৈতিক ব্যবহার করছেন এবং ধর্মের সাথে আপোষ করছেন। অর্থাৎ ধর্মের অপব্যবহার যতদিন আমরা শুনে আসছি, তার একটা প্রকৃষ্ট প্রমাণ হলো জামাত ইসলামের আজকের বক্তব্য যে তিনি আপনার পরিবর্তন করবেন, তিনি ইনোভেশন করবেন। ইনোভেশনকে ইসলামের পরিভাষায় কি বলে শিশির মনির সেটা ভালো জানে, যে নতুন কোনো কিছু ইনোভেশন ইসলামে করা যায় কিনা। আমি যখন বললেন যে আপনি করেন অ্যাডাপশন, তখন আমি বলেছি যে অ্যাডাপশন
ইসলামে জায়েজ, কিন্তু তার সাথে অ্যাজ লং অ্যাজ যে যদি একত্ববাদের কোনো সাংঘর্ষিক না থাকে তাহলে অ্যাডপশন জায়েজ। কিন্তু আপনি ওনারা কি কোনো কিছু সাংঘর্ষিক করছে? যেখানে ম্যান্ডেটরি, পর্দা যেখানে ম্যান্ডেটরি, পর্দা ম্যান্ডেটরি কার জন্য ম্যান্ডেটরি, কতখানি ম্যান্ডেটরি, সেটা নিয়ে 100 রকমের তরিকায় 300 রকমের কথা আছে। সেটাই জামাত ইসলাম বলুক যে পর্দা ম্যান্ডেটরি, এখানে কোনো তরিকা, একটাই তরিকা যে পর্দা আপনাকে মানতে হবে, কিন্তু আপনি ইসলামে নাম ব্যবহার করবেন, পর্দা মানবেন না, তাহলে তো আপনার ডাবল। আমার মনে হয় হেলাল ভাই আপনার প্রশ্নটা জবাব দেওয়ার আগে আমাদের যদি অ্যাডভোকেট শিশির মনির যদি আমাদের ঠিক মতো শুনে থাকেন, অ্যাডভোকেট মনির আপনি কি একটু রেসপন্ড করবেন? উনি দুটা বিষয় একদম স্পষ্ট প্রশ্ন করেছেন। এক হচ্ছে যে আপনি যে বলেছেন যে বিবর্তন বা এই পরিবর্তন বা অ্যাডপশন বা অভিযোজন এটা যে আপনি নেন এটা আসলে ইসলাম মানে কিনা, পর্দা সংক্রান্ত একটা জিনিস ম্যান্ডেটরি কিনা, নাকি আপনাকে ইসলামী নামটা আপনি আর ব্যবহার করতে পারবেন কিনা যখন আপনি এই অ্যাডপশনের মধ্যে দিয়ে যান বা ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে যান। অ্যাডভোকেট শিশির মনির আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন। আমরা আপনাকে, আমার মনে হচ্ছে জি আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো, আমার সম্মানিত বড় ভাই আমাদের আজিজুল বারী হেলাল ভাই, সম্ভবত তিনি ইসলামের বেসিক জুরিসপ্রুডেন্স পড়ার সুযোগ পান নাই, অন্যদিকে ব্যস্ত থাকার কারণে, রাজনৈতিক কারণে অন্যদিকে সময় বেশি চলে গেছে, এই জন্য হয়তো তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন। ইসলামিক শরিয়ার যে সোর্স গুলো আছে তার প্রথম সোর্স হলো কোরআন, দ্বিতীয় সোর্স হলো হাদিস, তৃতীয় সোর্স হলো ইজমা, চতুর্থ সোর্স হলো কিয়াস, পঞ্চম সোর্স হলো ইজতিহাদ। ইসলামের এই যে অ্যাডপটিভ টেন্ডেন্সি বা অ্যাডপটিভ মেন্টালিটি বা সার্কামস্টেন্সিয়াল ইন্টারপ্রিটেশন, এটি আসে ইজমা, কিয়াস এবং ইজতিহাদ থেকে। যুগে যুগে যারা মুস্তাহিদ থাকেন, যারা ইজমা এবং কিয়াস করেন, তারা ইসলামের কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন দিয়ে থাকেন। আর যে বোনের কথা বলা হচ্ছে, তিনি কি ছাত্র শিবিরের সদস্য? তিনি কি ছাত্র সংস্থার সদস্য? তাহলে তিনি কি পোশাক পরবেন তাকে ছাত্র শিবির বলে দিবে? তিনি কি পোশাক পরবেন তাকে আজিজুল বারী হেলাল ভাই বলে দিবে? আমি শিশির মনির বলে দিব? আপনার জবাবটা শেষ হলে আমরা একটু হেলাল ভাইকে শুনতে চাই, কারণ আমরা আপনাকে একটু লম্বা সময় ধরে এবং এই ক্ষেত্রে এই জন্য আমি বলছি এটা আমি একটু প্রশ্ন করতে চাই সম্পর্কে। খালেদ ভাই আমাকে একটু বলার সুযোগ দিতে হবে। জি বলেন। উনি যে কথা শিশির মনির যেটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা একমাত্র জামাতে ইসলামের ছাত্র শিবির যারা করে তারা জানে, আমি তো তাকে বলি তিনি যেটা বললেন সম্পূর্ণ ওটা রং কথা বললেন। আমরা জানি ইসলামের প্রথম সোর্স কোরআন, দ্বিতীয় সোর্স হলো হাদিস, এরপরে যেগুলো আছে ইজমা। আচ্ছা ঠিক আছে, আমরা এই থিওলজিক্যাল ডিবেটে না যাই হেলাল ভাই, আমরা থিওলজিক্যাল ডিবেটে না যাই। থিওলজিক্যাল ডিবেট করলে আমরা সারাক্ষণই অনেক মনে করেন না খালিদ ভাই আমাকে বলতে দিতে হবে। জি বলেন। শিশির মনির যে কথাটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই, এইটা আমি প্রমাণ করতে হবে যে তিনি কোথায় পেলেন যে ইজমা কিয়াস মানতে আমরা বাধ্য, তিনি কোথায় পেলেন ইজতিহাদ মানতে আমরা বাধ্য, ইজতিহাদ এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেটা জানছি। অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো আপনার পরিবর্তন মেনে নেই কিনা। এখন আমি আপনি নতুন একটা জিনিস ইনোভেশন করবেন ইসলামে যে আমি আপনার প্রশ্ন বোঝা গেছে আপনার প্রশ্ন বোঝা গেছে। এইটা একটু এক মিনিট একটু অ্যাডভোকেট সাহেব এটা একটু অ্যাড্রেস করুক, আমরা আবার আপনার কাছে আসতেছি। 1 মিনিটের একটু বলি যে অ্যাডভোকেট শিশির মনির, আমরা আগেও যে কথা কি মানতে আমরা বাধ্য, আপনি যদি 1 মিনিটের কথা কি মানতে আমরা বাধ্য, অ্যাডভোকেট মনির আমরা হাদিস কোরআন মানতে বাধ্য, অ্যাডভোকেট মনির আমরা যদি ইজতিহাদ বা ইজমা কিয়াস মানতে কি আমরা বাধ্য? সেই থিওলজিক্যাল হেলাল ভাই থিওলজিক্যাল ডিবেট করলে আমরা সারাদিন ডিবেট করতে পারবো। কিভাবে বলে যে আমরা এটা পড়িনি, উনারাই পড়েছে? এই যে ইসলামী ছাত্র শিবির যে একা দাবি করে হেলাল ভাই, এইভাবে করলে কিন্তু এইটা বললে কিন্তু কথা আগায় না হেলাল ভাই, কথা আগায় না। কিন্তু এটা কি বলা ঠিক হবে? এটা কি বলা ঠিক হবে যে ইসলামের প্রাথমিক জ্ঞান আপনার নেই আমার নেই? এটা উনি বলছেন, এটা উনি সোল এজেন্সি, না এটা কি ঠিক হলো? এইটা